মাত্র কয়েক মিনিটেই সব হিসাব বদলে গেল। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, ধরো আজকে সকালে তুমি চা খেতে খেতে ফোন খুললে, আর এক এক করে খবর আসতে লাগলো যে পেন্টাগনের লকডাউন, ট্রাম্প বলছে আজ রাতে ইরানে মারবো, ইরান বলছে হরমুজ বন্ধ, আমেরিকা বলছে না খোলাই আছে, জর্ডান বলছে 20টা মিসাইল ধরলাম, ইরান বলছে আমরা 12টা মেরেছি, লেবাননের সিজফায়ার চলছে আর সেই সিজফায়ারের মধ্যে বোমা পড়ছে, আর ইসরায়েলের জেলে ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর লিলিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা দিনে এত কিছু হচ্ছে যে মাথা ঘুরে যায়। আর এগুলি শুধু বলা না, এগুলো হয়েছে আজকে। তো এক এক করে আপনাদেরকে জানাবো। আমি একটু একটু করে সব বলবো আজকে, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু বলার আগে একটাই কথা বলি। এই পুরো খবরগুলো পড়লে একটা জিনিস বুঝতে পারবে যে পৃথিবীটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোঝাবুঝি, একটা রাতের হামলা সব উল্টে দিতে পারে। আর সেটা শুধু মধ্যপ্রাচ্যের মানুষদের জন্য না, সত্যি বলতে আমাদের মতো দেশের মানুষদেরও জন্য। তো চলো শুরু করি। ওদের প্রথম খবরে আসি পেন্টাগনের কথা। আমেরিকার পেন্টাগনের কথা তো সবাই জানো, যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক সদর দপ্তর, 5 কোণা বিশাল এক ইমারত ভার্জিনিয়ায়। তো প্রতিদিন সেখানে কাজ করে প্রায় 30,000 লোক, সামরিক অফিসার থেকে ধরে সাধারণ কর্মচারী পর্যন্ত। এই জায়গায় সিকিউরিটির দিক থেকে এতটাই করা যে সেখানে কেউ বোমা মারতে পারবে বলে কেউ স্বপ্নেও ভাবে না। সেই পেন্টাগনে আজকে বিকেলে হঠাৎ লকডাউন। কি হয়েছে? খবর বলছে যে ইমারতের ভেতরে বাতাসে কিছু একটা ধরা পড়েছে, বিষাক্ত কিছু, মানে যে হার্ড মেটাল বলা হয়, হার্ড মেটারিয়াল, তো সেগুলি ধরা পড়েছে। সেটা ধরা পড়তেই সাথে সাথে অ্যালার্ট। ইমারতের একটা অংশে যারা ছিল তাদের বলা হলো নড়বে না, যেখানে আছো সেখানেই থাকো। ফায়ার ফাইটারদের ডাকা হলো, তদন্ত শুরু হলো। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট বলছে যে ওদের নিজস্ব সেফটি সিস্টেম বাতাসের মানে একটা গড়বড় ধরেছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানো, ওরা এখনো বলেনি বাতাসে আসলে কি পাওয়া গেছে। পরে কোনো কোনো খবরে বলা হচ্ছে এটা মিথ্যা অ্যালার্ম ছিল। এখন আমার মাথায় প্রশ্ন আসে, পেন্টাগনের মতো জায়গায় বাতাসে বিষ মেশানো কি আদৌ সম্ভব? হলিউডের ছবিতে দেখি যে এসি সিস্টেমে কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবে পেন্টাগনের সিকিউরিটি এতটাই কঠিন যে সেটা প্রায় অসম্ভব। তাহলে কি সত্যি মিথ্যা অ্যালার্ম, নাকি কিছু একটা হয়েছে যেটা ওরা সাধারণ মানুষকে বলতে চাইছে না? কিন্তু আমি যেটা ভাবছি সেটা হলো এই মুহূর্তে আমেরিকা ইরানের সাথে একটা অঘোষিত যুদ্ধ আছে। ইরানের কাছে অনেক ধরনের ক্ষমতা আছে, সাইবার থেকে শুরু করে গুপ্তচর পর্যন্ত। এই মুহূর্তে পেন্টাগনে এরকম একটা ঘটনা ঘটা মানে কারো মাথায় প্রশ্ন আসবেই যে এটা কি আসলে কারো কাজ। যদিও এখনো কোনো প্রমাণ নেই, সেটা মাথায় রেখেই বলছি। তবে শেষমেশ যদি এটা সত্যি ফলস অ্যালার্ম হয় তাহলে ভালো। কিন্তু এই সময়ে এই ঘটনা একটাই কথা বলছে, সারা পৃথিবীর নজর এখন মধ্যপ্রাচ্যে, আর সেখানে এতটাই টেনশন যে ছোট্ট একটা অ্যালার্মেও পুরো দুনিয়া নড়ে ওঠে। বন্ধুরা, ট্রাম্প কেন রেগে গেছে? ডিল কি ভেস্তে গেল? এটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করি। বন্ধুরা, বিকেলে ট্রাম্প বললেন যে আজ রাতেই ইরানে আবার বড় হামলা হবে, এবং শুধু তাই না, তিনি বললেন যে খার্ক দ্বীপ এবং তেল সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকা দখল করে নিতে পারে। এখন এই বক্তব্যটা পড়লেই মনে হয় ট্রাম্প শুধু একটা হুমকি দিচ্ছেন, কিন্তু এর পেছনে যে গল্পটা আছে সেটা আরো জরুরি। বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প কি বলে আসছিলেন? বলছিলেন যে ইরানের সাথে একটা বড় চুক্তি হতে চলেছে, পারমাণবিক প্রোগ্রামের সমস্যা মিটে যাবে, হরমুজ প্রণালী আবার খুলবে, যুদ্ধের আশঙ্কা কমবে, পাকিস্তানও নাকি মধ্যস্থতায় আসবে। ট্রাম্পের কথা শুনে মনে হচ্ছিল উনি একজন ব্যবসায়ী হিসেবে এই পুরো ব্যাপারটাকে দেখছেন, ডিল করো, সমস্যা শেষ। কিন্তু ইরান তাতে রাজি হয়নি, ইরান নিজের শর্তে অনড়। এখন ট্রাম্পের মতো একজন মানুষ, যিনি সারা জীবন নিজেকে সেরা ডিল মেকার বলে দাবি করে এসেছেন, তার জীবনে যখন কোনো ডিল হয় না তখন কি হয়? হতাশা, রাগ, এবং সেই রাগ প্রকাশ পায় নতুন হুমকিতে। আমার কাছে আজকে ট্রাম্পের বক্তব্যটা শুধু একটা যুদ্ধের হুমকি না, এটা একজন মানুষের সেই কথা যিনি স্বীকার করতে পারছেন না যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কয়েকদিন আগে বলেছিলেন ডিল খুব কাছে আছে বা কাছে, আর আজ বলছেন ইরান অনেক দেরি করে ফেলেছে। এই দুটো বাক্যের মাঝখানে যে গল্পটা আছে সেটা হলো একটা কূটনীতিক ব্যর্থতার গল্প, আর এটাই ভয়ের। কারণ হতাশ এবং রাগান্বিত মানুষ সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত নেয়, ইতিহাসে সেটাই বলে। এখন ইরানও বলছে যে লাগাতার আমেরিকান হামলার মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে, মানে দুদিক থেকে দরজা বন্ধ হচ্ছে। একদিকে ট্রাম্প রেগে বসে আছেন, অন্যদিকে ইরান বলছে এভাবে তো কথা হবে না বা কথা হয় না। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে আছে?
সত্যি বলতে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। বন্ধুরা, খার্ক দ্বীপের কথা একটু বলি আপনাদের। ট্রাম্প বললেন যে খার্ক দ্বীপ দখল করতে বা করে নিতে পারে। এই খার্ক দ্বীপটা আসলে কি? পারস্য উপসাগরে একটা ছোট্ট দ্বীপ, আপনাদেরকে বলে রাখি। কিন্তু গুরুত্ব কিন্তু বিশাল। ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90%, বলতে পারেন যে সবটাই প্রায়। আর এই একটা দ্বীপ দিয়েই যায়। মানে এই দ্বীপটা হলো ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড। এই দ্বীপটা যদি আমেরিকা নিয়ন্ত্রণে নেয়, তাহলে ইরান কার্যত অর্থনৈতিকভাবে অক্সিজেন ছাড়া হয়ে যায়। কিন্তু এটা বলা আর করা এক কথা না, এটাও আপনাদেরকে বলে রাখি। এই দ্বীপটা দখল করতে গেলে যা যা লাগবে সেটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ। আর সেই যুদ্ধ শুধু ইরানের সাথে না, সেই যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। চীন, রাশিয়া নিশ্চুপ থাকবে না। তেলের দাম আকাশ ছোঁবে। তাই ট্রাম্প যখন এই কথা বলেন, আমি মনে করি এটা একটা চাপ দেওয়ারই কৌশল। হুমকি দিয়ে ইরানকে টেবিলে আনার চেষ্টা। কিন্তু যে মানুষ বরাবর হুমকি দেয় আর কাজ না করে, তার হুমকিতে একসময় কার্যকারিতা হারিয়ে ফেলে, আর ইরান সেটা জানে। বন্ধুরা, হরমুজ প্রণালী বন্ধ, এটা কতটা বড় ব্যাপার? আসলে সবচেয়ে আজকে বিস্ফোরক খবরে ইরান বলছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ। আগে তো হাফসাব বন্ধ ছিল, যেগুলো ক্লোজ ফ্রেন্ড ছিল তাদেরকে তেল বহন করতো বা তেলের রপ্তানি করতো। এখন ইরান বলছে সম্পূর্ণ বন্ধ। তো হরমুজ প্রণালী কি সেটা আপনাদেরকে একটু জানাই। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে এক টুকরো জলপথ, প্রস্থে মাত্র 1 কিলোমিটার, কয়েক কিলোমিটার। কিন্তু পৃথিবীর মোট তেল সরবরাহ প্রায় 1/5 এই একটা পথ দিয়ে যায়। প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথে চলে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, ইরান, এই সব দেশের তেল এই পথ দিয়ে পৃথিবীর বাকি দেশগুলোতে পৌঁছায়। জাপান, চীন, ভারত, কোরিয়া, এরা সবাই এই পথের ওপর নির্ভরশীল। এখন যদি এই পথ সত্যিই বন্ধ হয়, তাহলে কি হবে? পেট্রোলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। পৃথিবীর অর্থনীতিতে ধাক্কা লাগবে। কারখানা বন্ধ হবে। আর সেই ধাক্কা আমাদের মতো দেশেও আসবে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, আপনারা তো এটা জানোই। ইরান বলছে যে 10, 11, 12 জুনের রাতে আমেরিকান হামলার পর পারস্য উপসাগরে কর্তৃপক্ষ জানিয়েছে যে হরমুজ প্রণালী পরবর্তী নোটিশ পর্যন্ত বন্ধ থাকবে। যেসব জাহাজকে আগে থেকেই অনুমতি দেওয়া হয়েছিল, তাদেরও বলা হয়েছে যে সমুদ্রে নোঙ্গর করে অপেক্ষা করতে। বন্ধুরা, এদিকে আমেরিকা বলছে অন্য কথা। এখানে গল্পটা মজাদার। একদিকে ইরান বলছে হরমুজ বন্ধ, অন্যদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড মানে সেন্টকম বন্ধুরা রাত 9টার দিকে একটা পোস্ট দিয়ে বলল যে হরমুজ প্রণালী খোলাই আছে, জাহাজে চলতে পারছে। তাহলে আসল অবস্থা কি? এই দুটো দাবির মাঝখান থেকে সত্যিটা বোঝা কঠিন, কিন্তু কিছুটা অনুমান করা যায়। সম্ভাবনা এক, ইরান রাজনৈতিক কারণে ঘোষণা করেছে বন্ধ, কিন্তু আসলে পুরোপুরি লক্ষ্য করেনি। মানে জাহাজ যাচ্ছে কিন্তু বা কিছু চাপে আছে বা কিছু চাপের রাখছে জাহাজকে। সম্ভাবনা দুই, আমেরিকা নিজের শক্তি দেখাতে বলছে যে খোলা আছে, যাতে বাজারে আতঙ্ক না ছড়ায়। আর সম্ভাবনা তিন হলো আসলে দুপক্ষই নিজেদের অবস্থান ধরে রাখতে চাপ দিচ্ছে এবং জলপথের নিয়ন্ত্রণ নিয়ে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। আমার কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হচ্ছে তৃতীয় নম্বর সম্ভাবনাটা। কারণ দুটো শক্তিশালী পক্ষ যখন একটা সংকীর্ণ জলপথে পরস্পর বিরোধী দাবি করতে থাকে, তখন যে কোনো একটা ঘটনা থেকে সরাসরি সামুদ্রিক সংঘর্ষ শুরু হতে পারে। এই মুহূর্তে পারস্য উপসাগরে আমেরিকার বিমানবাহী রণতরীও আছে, ইরানের নৌবাহিনীও কিন্তু সক্রিয়। এই দুটো শক্তি একটা ছোট্ট জলপথে মুখোমুখি দাঁড়িয়ে আছে। তো একটা ভুল বোঝাবুঝি হলে কি হবে সেটা একবার ভেবে দেখো। বন্ধুরা, মিসাইলের হিসাব মেলে না। এবার একটা মজাদার কিন্তু গুরুত্বপূর্ণ গাণিতিক বিভ্রান্তের কথা বলি। বন্ধুরা, 11 জুন জর্ডান বলল যে তারা ইরানের ছোড়া 20টা মিসাইল আটকে দিয়েছে। ভালো কথা, কিন্তু ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বলছে তারা জর্ডানে থাকা আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্ট্রাল লক্ষ্য করে মেরেছে 12টা। তাহলে 12টা গেল আর ধরা পড়লো 20টা, বাকি 8টা কোথা থেকে? এই প্রশ্নটা ছোট শোনায়, কিন্তু আসলে অনেক বড়। 3টে সম্ভাবনা আছে। প্রথমত বন্ধুরা, জর্ডান মিসাইলের সাথে অন্য কিছু গুনে নিয়েছে, যেমন ড্রোন বা অন্য ধরনের অস্ত্র। দ্বিতীয়ত, ইরান সংখ্যাটা ইচ্ছে করে কম বলছে, কারণ যত বেশি মিসাইল মেরেছে তত বেশি দায় স্বীকার করতে হয়। তৃতীয়ত, জর্ডান সংখ্যাটা বাড়িয়ে বলছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দেখানোর জন্য। এই 3টে সম্ভাবনার মধ্যে কোনটা সত্যি সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে সাধারণত যে পক্ষ হামলা করে সে সংখ্যাটা কম করে বলে না, বরং বেশি করে বলে। তাহলে ইরান যদি 12 বলছে, সেটা সম্ভবত সঠিকের কাছাকাছি। জর্ডান হয়তো ড্রোন বা অন্য কিছু যোগ করে দিয়েছে সংখ্যায়। কিন্তু এই হিসেবের ফাঁকে যে বিষয়টা হারিয়ে যাচ্ছে সেটা হলো এই মিসাইলগুলো জর্ডানের আকাশে উড়ছে। জর্ডান যদি ইরানের মিসাইল থেকে রক্ষা করতে গিয়ে আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছে, তাহলে জর্ডানও এই যুদ্ধের একটা অংশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা কি জর্ডানের জন্য নিরাপদ? আমার সন্দেহ আছে। বন্ধুরা, লেবানন, কাগজে সিজফায়ার আর মাটিতে বোমা,
আসি লেবাননের কথায়। এটা শুনতে একটু পুরনো লাগতে পারে, কারণ লেবাননের যুদ্ধের কথা আমরা অনেকদিন ধরে শুনছি। কিন্তু আজকের খবরে একটা বিশেষ দিক আছে, যেটা আমাকে থামিয়ে দিয়েছে। বন্ধুরা, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন এবং বেকা এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। আল সুবানে, খাবুর সালিম, সাজুদ আল রহমানের মাঝামাঝি এলাকাগুলোতে বোমা পড়েছে। মৃত এবং আহতের খবর আসছে। এখন ব্যাপারটা হলো, কাগজে এখনো সিজফায়ার আছে। মানে কি দাঁড়ালো? একটা যুদ্ধবিরতি ঘোষিত আছে, কিন্তু সেই যুদ্ধবিরতির আড়ালে বোমা পড়ছে, মানুষ মরছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। লেবাননের মানুষ এই সিজফায়ারকে দেখাচ্ছে শুধু নামের সিজফায়ার বলে। আর সত্যি বলতে তারা ভুল না। যে সিজফায়ারে বোমা পড়া থামে না, সেটা সিজফায়ার কিভাবে? আমার মনে এখানে একটা প্রশ্ন আসে। এই সিজফায়ার কি শুধু একটা কূটনৈতিক নাটক, দুনিয়াকে দেখানো যে আলোচনা চলছে শান্তির দিকে বা শান্তির চেষ্টা হচ্ছে? কিন্তু মাটিতে আসলে যা হচ্ছে বা যা ইচ্ছে মাটিতে করার তাই হচ্ছে। আন্তর্জাতিক চাপ কমানোর একটা কৌশল ইসরায়েলের হতে পারে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু নৈতিকভাবে ভুল না, এটা আন্তর্জাতিক আইনের মুখে একটা বড় চর। বন্ধুরা, ওফার জেলে যা হচ্ছে, এই খবরটা পড়ে আমি একটু চুপ হয়ে গেছিলাম। ইসরায়েলের ওফার জেলে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা নিয়ে ফিলিস্তিনি প্রিজনস মিডিয়া অফিস একটা রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হচ্ছে, বন্দীরা ত্বকের রোগে আক্রান্ত, ফাঙ্গাল সংক্রমণ হচ্ছে, উকুন এবং পরজীবীতে ভরা, কিন্তু চিকিৎসা নেই বললেই চলে। শুধু তাই না, বাসিন্দাদের ওপর কুকুর লিলিয়ে দেওয়ার অভিযোগও এসেছে। শরীরে লাল দাগ, ঘা, অন্যান্য কষ্টের চিহ্ন সব দেখা যাচ্ছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এছাড়া জেলের ভেতর নিয়মিত তল্লাশি এবং কঠোর আচরণের কথাও বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো জবাব দেয়নি। আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদেরকে। এই ধরনের অভিযোগ আগে উঠেছে। ওফার জেল নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানিয়েছে, কিন্তু যখনই এই ধরনের রিপোর্ট আসে, তখন দুনিয়ার মিডিয়া কয়েক ঘন্টা আলোচনা করে, তারপর চলে যায় অন্য খবরে। এই বন্দির বা এই বন্দিরা মানুষ, তাদের ন্যূনতম মানবিক অধিকার আছে, সেটা আন্তর্জাতিক আইনে লেখা আছে। কিন্তু যদি সেই আইন কার্যকর না হয়, যদি কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে আইনটা শুধু কাগজেই থাকে। আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, কারণ এটাকে শুধু রাজনীতি হিসাবে দেখলে হবে না, এটা মানুষের কষ্টের কথা। বন্ধুরা, সৌদি লেবানন সম্পর্ক কি ঠিক হচ্ছে? শেষে একটা তুলনামূলকভাবে একটা ভালো খবর আপনাদেরকে জানাই। সৌদি আরব লেবাননের উপর থেকে 5 বছরের পুরনো রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা ছিল 2021 সাল থেকে। সে সময় লেবাননের তৎকালীন তথ্যমন্ত্রী জর্জ কারদাহি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরে সৌদি আরব লেবাননের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়। এই 5 বছর লেবাননের ব্যবসায়ীরা সৌদির বাজার থেকে বঞ্চিত ছিল। এখন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের অনুরোধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিষেধাজ্ঞা তুলে নিলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান লেবাননের প্রধানমন্ত্রী নাওয়ার সালেমের সাথে কথা বলে জানিয়েছেন, সৌদি আরব লেবাননের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের সমর্থক। এমন এখন এই খবরটাকে শুধু দুটো দেশের ব্যবসায়িক সম্পর্ক হিসাবে দেখলে ছোট মনে হয়, কিন্তু বড় ছবিটা হলো লেবানন এই মুহূর্তের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুদিক থেকেই সংকটে। এমন সময় সৌদি বাজার খুলে যাওয়া মানে লেবাননের ব্যবসায়ীদের একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ। তবে আমি যেটা ভাবছি সেটা হলো, এই সিদ্ধান্তের পেছনে কি শুধু মানবিক উদ্বেগ আছে, নাকি সৌদি আরব লেবানন তার প্রভাব বাড়াতে চাইছে? এই মুহূর্তে যখন ইরান দুর্বল অবস্থানে আছে, লেবাননে হিজবুল্লাহর দুর্বলতার সুযোগ নিয়ে সৌদি কি নিজের একটা ঘাঁটি তৈরি করতে চাইছে লেবাননে? এটা ষড়যন্ত্রের তত্ত্ব না, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এইভাবেই সুযোগের কূটনীতি কাজ করে। বন্ধুরা, আজকের এই পুরো খবরগুলো দেখলে একটা প্যাটার্ন তো দেখা যায়। ট্রাম্প রেগে যাচ্ছেন কারণ ডিল হচ্ছে না। ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে চাপ বাড়াচ্ছে। আমেরিকা বলছে না, বন্ধ হয়নি। লেবাননের সিজফায়ারের আড়ালে বোমা পড়ছে, জেলে মানুষ কষ্ট পাচ্ছে। আর এই সব হট্টগোলের মাঝে সৌদি আরব নিজের সুযোগ বুঝে নিচ্ছে। এটা কোনো সিনেমার গল্প না, এটা এখন হচ্ছে। আর এই পরিস্থিতিতে আমি প্রতিদিনই এখানে আসি, আপনাদের সাথে বসে এই কথাগুলো বলি, ডিসকাস করি, আপনাদেরকে আপডেটগুলো জানাই। কারণ মনে করি না জানালে চলে, বাট জানাতে হয়, জানতে হবে, বুঝতে হবে, সবগুলি আপডেট মাথায় রাখতে হবে। অবশ্যই বন্ধুরা, নেক্সট যেগুলো আপডেট আসবে আমি অবশ্যই রেগুলার বেসিস আপনাদের কাছে আসবো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলো না। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।